হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা আজকে যে পিডিএফটা দেখতে পাচ্ছ সেটা আমাদের জিএনএম এএনএম যে সামনে এক্সাম আছে তার কয়েকটা আমরা সেট কমপ্লিট করাবো। আপনার থিওরি তো কন্টিনিউ করছি, তার সাথে সাথে আমরা কতগুলো প্র্যাকটিস সেট কমপ্লিট করাবো। আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের সেট নম্বর 1। সেট নম্বর 1, এখানে সব চ্যাপ্টার থেকে ক্লাস 9 10 এই সব চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো কিন্তু জাম্বল ফরম্যাটে থাকবে, ঠিক আছে, উল্টো পাল্টা করে থাকবে এবং সবগুলো চ্যাপ্টার নিয়ে। কারণ আমরা জানি এর আগেই তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছো। এখন তোমরা জাস্ট খালি কিন্তু প্র্যাকটিস করছো আর জাস্ট রিভিশন করছো। সেই জন্যই আমরা থিওরি করার সাথে সাথেও কিন্তু আমরা এই প্র্যাকটিস গুলো করব। এইভাবে করে মোটামুটি আমরা 10 থেকে 12টা সেট কমপ্লিট করব, ঠিক আছে, সবগুলো জাম্বেল ফরম্যাটে থাকবে। এবার যদি বলো যে স্যার কতগুলো করে কোশ্চেন আসে, সেগুলো কোশ্চেন গুলো আমি সঠিক বলতে পারছি না যে কতগুলো করে আছে। এক একটা সেটে এক এক রকম ভাবে কোশ্চেন গুলো আছে, কোনটায় 10টা, কোনটায় 20টা, কোনটায় 25টা, এইভাবে করে আছে, ঠিক আছে। যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সেইভাবে করে দেওয়া হচ্ছে তোমাদের। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি। তোমরা কিন্তু একটা খাতা এবং পেন নিয়ে নিজেরা করবে কতগুলো করে হচ্ছে। আমি যখন কোশ্চেনটা আলোচনা করব তখন তুমি নিজেই অ্যান্সার করবে, খাতার মধ্যে লিখবে যে সেই কোশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে, এবং টোটাল সবগুলো কমপ্লিট হওয়ার পরে কাউন্ট করবে যে কতর মধ্যে কত পাচ্ছ তুমি। তাহলে তুমি বুঝে যাবে যে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে। ক্লিয়ার? চলো তাহলে আমরা ফার্স্ট শুরু করি আজকে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি আছে? শৈশবে মেরুদণ্ডে কতগুলি হাড় আছে, হাড় থাকে। শৈশবে আমাদের যে মেরুদণ্ড আছে তাতে কতগুলি হাড় থাকে। কোশ্চেন নম্বর 1 আমাদের চলছে 26টি, 31টি, 32টি, 33টি। তাহলে শৈশবে আমাদের মেরুদণ্ডে কতগুলো হাড় আছে? 26টি, 31টি, 32টি এবং 33টি। বলো বলো, কুইকলি অ্যান্সার করো, নিজের অ্যান্সার করা হয়েছে। আচ্ছা, 26টি কিন্তু হয় না। 31টি মেরুদণ্ডের হাড় না, এটা হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু। তাহলে কতগুলো থাকে? সুষুম্না স্নায়ু থাকে 31টি, এটা হচ্ছে স্পাইনাল বা সুষুম্না স্নায়ু, স্পাইনাল নার্ভ, ঠিক আছে। এবার 32টা আর 33টা, তাহলে কতগুলো হবে? 32টা না 33টা? তাহলে আমরা দেখবো আমাদের কতগুলো হচ্ছে, 33টা কিন্তু হচ্ছে আমাদের। কতগুলো উত্তর? আমাদের 33টা উত্তর হচ্ছে। তাহলে কতগুলো শৈশবের মেরুদণ্ড প্রাণীতে কতগুলো হাড় থাকে? 33টা হাড় থাকে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়। ব্যাঙাচির শ্বাসঙ্গ কোনটি? ব্যাঙাচির শ্বাসঙ্গ কোনটি, মানে একটা ব্যাঙাচি কি দিয়ে শ্বাসকার্য চালায়? এ ফুসফুস। আমাদের এটা কোশ্চেন নম্বর হচ্ছে 2 নম্বর কোশ্চেন। ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি? ব্যাঙাচির শ্বাসঙ্গ কোনটি? ফুসফুস, ফুলকা, শ্বাসনালী। ফুসফুস, ফুলকা, শ্বাসনালী এবং দেহত্বক। কোনটা আমাদের ব্যাঙাচির শ্বাসঙ্গ? ফুসফুস না ফুলকা না শ্বাসনালী না দেহত্বক? তাহলে এক এক করে আমরা দেখি। ফুসফুস, ফুসফুস কিন্তু ব্যাঙাচির না। ফুসফুস ব্যাঙ, মানুষ এদের ক্ষেত্রে থাকে। তাহলে এটা ফুসফুস কাদের ক্ষেত্রে? হিউম্যান। তারপর হচ্ছে ফগ, ব্যাঙের থাকে। আচ্ছা, তারপর শ্বাসনালী কাদের থাকে? শ্বাসনালী, শ্বাসনালী হচ্ছে আমাদের যাদের সন্ধিবদী প্রাণী মানে পতঙ্গ শ্রেণীদের শ্বাসনালী থাকে। পতঙ্গ শ্রেণীদের ট্র্যাকিয়া বা শ্বাসনালী থাকে। দেহত্বক কাদের ক্ষেত্রে থাকে? দেহত্বক হচ্ছে ব্যাঙের ক্ষেত্রেও দেখা যায়, ব্যাঙের ক্ষেত্রেও দেখা যায়। তারপর হচ্ছে কেঁচো, কেঁচোর ক্ষেত্রেও দেহত্বক মানে চামড়ার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে আমাদের কি বাকি থাকলো? তাহলে আমাদের বাকি থাকলো ফুলকা। তাহলে আমাদের সঠিক উত্তর ফুলকা, কারণ এই ফুলকার সাহায্যে আমাদের ব্যাঙাচি শ্বাসকার্য চালায়। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে ফুলকা। তারপরে চলে আসি, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন, মানে একটা লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? তাহলে এটা 7 দিন, 30 দিন, 120 দিন এবং 150 দিন। তাহলে সিম্পল ভাবে তোমরা এটা কিন্তু সবাই জানো, এটা আর কিছু বলার কিছু নেই। এটা 120 দিন আমাদের আরবিসি, লোহিত রক্তকণিকা মানে আরবিসি, যার কোনো নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন। তাহলে লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু নিউক্লিয়াস বিহীন হয়। লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না, এটা নিউক্লিয়াস বিহীন হয়। তারপরের কোশ্চেনে চলে যায়। তাহলে এটা গেল কোশ্চেন নম্বর কত? এটা গেল কোশ্চেন নম্বর 3। এটা কোশ্চেন নম্বর 3। এবার 4 নম্বর কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেনে চলে যায়। 4 নম্বর কোশ্চেন আমাদের কোশ্চেন নম্বর 4।
4 নম্বর কোশ্চেন বলছে কিসের অভাবে উদ্ভিদের খয়েরি রং দেখা যায়? কিসের অভাবে উদ্ভিদের খয়েরি রং দেখা যায়? 1 নম্বর তামা, 2 নম্বর দস্তা, সি লোহা, 4 নম্বর হচ্ছে ফসফরাস। ঠিক আছে, কার অভাবে খয়েরি রং দেখা যায়? তামা, দস্তা, লোহা এবং ফসফরাস। তাহলে আমাদের যদি সঠিক উত্তর দেখি, তাহলে আমাদের কি দেখবো? সঠিক উত্তর আমাদের বি নম্বরটা, দস্তার অভাবে আমাদের কি হচ্ছে, উদ্ভিদের খয়েরি রং দেখা যায়। ঠিক আছে, এটা কোথায় আছে? ক্লাস 9 যে ম্যাক্রোমলিকুল মাইক্রোমলিকুল মানে উদ্ভিদদের পুষ্টি যে উপাদানগুলো, ঠিক আছে, সেখান থেকে আছে। যে তামার অভাবে উদ্ভিদদের কি রোগ হয়, দস্তার অভাবে কি রোগ হয়, লোহার অভাবে কি রোগ হয় এবং ফসফরাসের অভাবে কি রোগ হয়। তারপরে চলে আসে কোশ্চেন নম্বর আমাদের 5। কোশ্চেন নম্বর 5, তাহলে কোশ্চেন নম্বর 5 কি বলেছে? বর্ণান্ধ রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়? বর্ণান্ধ রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়? এক্স, ওয়াই উভয়ই এবং কোনোটি নয়। বর্ণান্ধ রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়? তাহলে দেখো, আমরা ক্রোমোজোম দু প্রকার জানি। ঠিক আছে, একটা হচ্ছে অটোজোম, অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। অটোজোমের মধ্যে যদি আমরা দেখি, অটোজোমের মধ্যে অটোজোম থাকে আমাদের দেহে, টোটাল আমাদের বডিতে 46টা ক্রোমোজোম থাকে, অটোজোম থাকে 44টা, আর বাদ বাকি সেক্স ক্রোমোজোম দুটো। এবার সেক্স ক্রোমোজোম মেলদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই, অ্যান্ড যদি দেখি ফিমেলদের ক্ষেত্রে এক্স এবং এক্স, তাই তো? তাহলে বলছে বর্ণান্ধ, তাহলে আমরা কিন্তু এটা জানি ভালো করে যে বর্ণান্ধ একটা কি আছে, সেক্সুয়াল ডিজিজ, তাই তো? কোন ক্রোমোজোম ঘটিত এটা? কাদের ক্ষেত্রে বেশি হয়? ছেলেদের ক্ষেত্রে। তাহলে এটা কোন ক্রোমোজোম ঘটিত হবে? এক্স ক্রোমোজোম ঘটিত রোগ হবে। তাহলে বর্ণান্ধ কি? বর্ণান্ধ একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। বর্ণান্ধ একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। আর ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলোকে বলা হয় হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক জিন। ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে তাদেরকে বলা হয় হোল্যান্ড্রিক জিন। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তারপরের কোশ্চেন আমাদের, তারপরে রক্ত কোথায় কোথায় তৈরি হয়? আমাদের 6 নম্বর কোশ্চেন, রক্ত কোথায় তৈরি হয়? হৃৎপিণ্ডে, A নম্বর হৃৎপিণ্ড, বি প্লীহা, C নম্বর হচ্ছে মেরুরজ্জু এবং 4 নম্বর D নম্বর হচ্ছে যকৃৎ। তাহলে রক্ত কোথায় তৈরি হয়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, রক্ত কোথায় তৈরি হয়। তাহলে সিম্পল ভাবে দেখো, রক্ত কোথায় তৈরি হয়? হৃৎপিণ্ড, প্লীহা, মেরুরজ্জ, মানে এটা হচ্ছে মেরুরজ্জ মানে হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো কোথায় তৈরি হয়? হৃৎপিণ্ড হার্টে, প্লীহাতে, যকৃতে এবং বোন ম্যারো। তাহলে যদি আমরা দেখি, তাহলে রক্ত কোথায় তৈরি হয়? মেইনলি আমরা জানি কিন্তু রক্ত বোন ম্যারোতে তৈরি হয়। রক্ত কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে তৈরি হয় হচ্ছে আমাদের রক্ত। তারপরে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? মেলাটোনিন হরমোন যেটাকে আমরা কি হরমোন বলে থাকি? ঘুম হরমোন বলে থাকি। ঘুম, ঘুম হরমোন বলে থাকি। মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ঠিক আছে, হাইপোথ্যালামাস, পিনিয়াল, থায়ামাস, পিটুইটারি। তাহলে এখানে আরেকটু ডেটা দিয়ে দিই, হাইপোথ্যালামাসকে কি বলা হচ্ছে? সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে, সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে। আর পিটুইটারিকে কি বলা হচ্ছে? মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে, মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে। ঠিক আছে, আর বাকি থাকলো পিনিয়াল আর থায়ামাস। থায়ামাসে কি হয়? আমাদের যে লিম্ফোসাইট, লিম্ফ লিম্ফোসাইট লিম্ফোসাইট ম্যাচিওর হয়। তাহলে কোথায় আমাদের লিম্ফোসাইট ম্যাচিওর হয়? থায়ামাসে। তাহলে বাদ বাকি থাকলো আমাদের মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? মেলাটোনিন হরমোন আমাদের কোথা থেকে ক্ষরিত হয়? পিনিয়াল গ্রন্থি থেকে। মেলাটোনিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? পিনিয়াল গ্রন্থি থেকে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল মেলাটোনিন পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তারপর 8 নম্বর কোশ্চেন, পৃথিবীতে প্রথম উদ্ভিদ কোনটি? মর, ফান, শ্যাওলা এবং কোনটি নয়। পৃথিবীতে প্রথম উদ্ভিদ কোনটি? মস,
ফার্ন, শ্যাওলা এবং কোনোটি নয়। ঠিক আছে, কোনটা হবে কুইকলি? প্রথম উদ্ভিদ বলেছে। আচ্ছা, শ্যাওলা তো জানোই কোথায় থাকে, জলে থাকে। আর একটা এদের নাম আছে থ্যালোফাইটা, থ্যালোফাইটা। ফার্ন, আচ্ছা থ্যালোফাইটা, শ্যাওলা গেল। এবার মস, মসে কি হচ্ছে, মূল কাণ্ড পাতা নেই, এটাকেও থ্যালোফাইটা বলা হয়। কিন্তু এদের কিন্তু উভয়চর বলা হয়, উভয়চর বলা হয়, উভয়চর বলা হয়, উদ্ভিদ রাজ্যে উভয়চর বলা হয় মসকে। ঠিক আছে, আর বাদ বাকি থাকলো ফার্ন, যেটা একটা নাম হচ্ছে টেরিডোফাইট, মূল কাণ্ড পাতা। এদের কিন্তু মোটামুটি বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আমরা সঠিক উত্তর দেখে নিই। আমাদের সঠিক উত্তর উভয়চর বা পৃথিবীর প্রথম উদ্ভিদ যদি বলি, তাহলে কিন্তু আমাদের মস কিন্তু প্রথম পৃথিবীর উদ্ভিদ। এটা কিন্তু জল থেকে আস্তে আস্তে ডাঙ্গায় উঠে এসেছিল। তারপরে কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, ফুসফুসের একক কি? মানে আমাদের ফুসফুসটা কি নিয়ে তৈরি হচ্ছে? নিউরন, নেফ্রন, অ্যালভিওলি এবং কার্ডিয়াক। তাহলে নিউরন এক করে দেখি, এক এক করে। ফুসফুসের একক কি? নিউরন, নেফ্রন, অ্যালভিওলি এবং কার্ডিয়াক, কুইকলি। আচ্ছা, নিউরন, নিউরন কিন্তু আমাদের ফুসফুসের একক না, আমাদের নার্ভের একক, স্নায়ুতন্ত্রের একক। ঠিক আছে, তারপর চলে আসি নেফ্রন। নেফ্রন আমাদের কিসের একক? ফুসফুসের না, আমাদের এটা কিডনি বা বৃক্কের একক কি? নেফ্রন। বৃক্কের একক হচ্ছে নেফ্রন। ঠিক আছে, আমাদের বৃক্কের মধ্যে, কিডনির মধ্যে অনেকগুলো নেফ্রন থাকে। কার্ডিয়াক, কার্ডিয়াক তো আমাদের কিসের সাথে রিলেটেড? হৃৎপিণ্ডের সাথে রিলেটেড, হৃৎপিণ্ডের সাথে রিলেটেড। তাহলে আমাদের বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো অ্যালভিওলি। তার মানে আমাদের ফুসফুসের মধ্যে, আমাদের যদি ফুসফুস দেখো, ফুসফুসের মধ্যে কিছু এরকম বায়ু থলি থাকে, এরকম ছোট ছোট থলি থাকে। ঠিক আছে, তাহলে সেগুলোকে কি বলা হয়? অ্যালভিওলি বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? আমাদের অ্যালভিওলি। তারপরে কোশ্চেন চলে আসি 10 নম্বর। পাখির শরীরের কোন অংশটি চঞ্চুতে রূপান্তরিত হয়েছে? চঞ্চু মানে ঠোঁট। পাখিদের শরীরের কোন অংশ চঞ্চুতে মানে ঠোঁটে রূপান্তরিত হয়েছে? ঠোঁটে রূপান্তরিত হয়েছে। অগ্রপথ? না, অগ্রপথ তো কখনোই হয় না। তারপর সে দাঁত, দাঁত কি ঠোঁটে রূপান্তরিত হয়েছে? না, পাখিদের দাঁত নেই। তারপর কোনটি নয়, এটা না, তাহলে আমাদের সঠিক উত্তর চোয়াল। তাহলে পাখিদের চোয়াল কিন্তু চঞ্চুতে বা ঠোঁটে রূপান্তরিত হয়েছে। তারপরে 10 নম্বর কোশ্চেনের পরে তারপরে চলে আসছি আমরা, কলেরা রোগে আক্রান্ত কোন অঙ্গটি খারাপ হয়ে যায়? তাহলে এটা কত নম্বর কোশ্চেন? এটা আমাদের 11 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কলেরা রোগে কোন অঙ্গটি খারাপ হয়ে যায়? তাহলে কলেরা রোগে যদি খারাপ হয়, তাহলে অগ্নাশয়, অগ্নাশয় কিন্তু আমরা কলেরা রোগ কিসের মাধ্যমে ছড়ায়? জলের মাধ্যমে ছড়ায়। তাহলে অগ্নাশয় কিন্তু জলের সাথে কোনো রিলেটেড নয়। পাকস্থলীতে কিন্তু আমরা জানি HCl অ্যাসিড আছে, তাহলে সেটাও একটু চান্সেস কম। তাহলে আমাদের থাকছে ক্ষুদ্রান্ত এবং বৃহদ্রন্ত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হতে পারে? আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বৃহদ্রন্ত। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৃহদ্রন্ত। তারপরে চলে আসি আমরা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। 12 নম্বর কোশ্চেন, ডান অলিন্দ ও মহাশিরার মাঝে অবস্থিত বাল্বকে কি বলা হয়? ডান অলিন্দ এবং মহাশিরার মাঝে অবস্থিত বাল্বকে কি বলা হয়? ডান অলিন্দ এবং মহাশিরার মাঝে অবস্থিত বাল্বকে কি বলা হচ্ছে? পালমোনারি বাল্ব। অ্যাওর্টিক বাল্ব হবে না, তিবেসিয়ান বাল্ব হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? পালমোনারি বাল্ব। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পালমোনারি বাল্ব। তারপরে কোশ্চেন, মূত্রে পিএইচ এর মান কত? তাহলে মূত্র আমরা জানি কি হচ্ছে, আম্লিক নাকি ক্ষারীয়? মানে মূত্রের পিএইচ, মূত্র কি অ্যাসিড নাকি বেস? মূত্র কি অ্যাসিড না বেস, সেটা বলা আগে। তাহলে তোমরা এখানে মানগুলো দেখলেই বুঝে যাবে যে মূত্রের পিএইচ যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে বলছে এ নম্বর হচ্ছে 4.8, বি নম্বর হচ্ছে 5.1, সি নম্বর হচ্ছে 7 এবং ডি নম্বর হচ্ছে 7.6। তাহলে মূত্রের যদি আমরা পিএইচ দেখি, তাহলে মূত্রের পিএইচ কিন্তু, মূত্র কিন্তু অ্যাসিডিক কম্পাউন্ড হয়, অ্যাসিডিক টাইপের হয়। তাহলে আমরা কি দেখবো? মূত্রের পিএইচ 4.8। তাহলে মূত্রের পিএইচ কত দেখবো? 4.8। আর আমাদের রক্ত 7.4, রক্তের পিএইচ কত? 7.4, রক্তের পিএইচ 7.4। তাহলে আমাদের সঠিক উত্তর আমাদের 4.8। তারপরে বলছে হিমোগ্লোবিনের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রিয়ক কোন গ্যাসটি? হিমোগ্লোবিনের সাথে সবচেয়ে বেশি বিক্রিয়া করে কোন গ্যাসটি? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন,
কার্বন মনোঅক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে কোনটা হিমোগ্লোবিনের সাথে সবচেয়ে বেশি বিক্রিয়া করে, কোন গ্যাসটি? তাহলে তোমরা এটা ভালো করে জানো, কি হচ্ছে কার্বন মনোঅক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, আর যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয় তখন কি হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, ঠিক আছে, তখন কার্বনিক হিমোগ্লোবিন বলা হয়। তারপরে বলছে কোষের শক্তিঘর কাকে বলা হচ্ছে? কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম এবং সাইটোপ্লাজম কোনটা? তাহলে রাইবোজোমকে কোষের শক্তিঘর বলা হয় না, এটা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরির কারখানা। লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়, সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ। আর মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস। তাহলে কাকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তাহলে শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তারপরে বলেছে চামড়ার উপরের স্তরটিকে কি বলা হয়? চামড়ার উপরের স্তরটিকে কি বলা হয়? হাইপোডার্মিস, ডার্মিস, এপিডার্মিস এবং কোনোটি নয়। তাহলে মনে রাখবে চামড়া বা গাছের সবচেয়ে যদি উপরের স্তর বলা হয় সেটাকে কিন্তু অলওয়েজ কি বলা হচ্ছে? এপিডার্মিস বলা হয়। সবচেয়ে উপরের স্তর এপিডার্মিস, তারপরে নিচের স্তর মানে এপিডার্মিসের পরের স্তর হাইপোডার্মিস। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এপিডার্মিস। তারপরে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক কোন কোন শ্রেণীর প্রাণী পাওয়া যায়, মানে সবচেয়ে বেশি নাম্বারের দিকে কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়? করডাটা, আর্থ্রোপোডা, অ্যানালিডা এবং রেপ্টিলিয়া। করডাটা, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে কি? আর্থ মিনস হচ্ছে জয়েন্ট, জয়েন্ট পা, মানে এটা হচ্ছে আর্থ্রোপোডা হচ্ছে পতঙ্গ, পতঙ্গ। যেমন এটা হচ্ছে ফড়িং, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পোকা। অ্যানিলিডা, অ্যানিলিডা হচ্ছে যাদের অ্যানিলিন রিং পাওয়া যায়, যেমন সেদিকে এদেরকে কি বলা হচ্ছে? অঙ্গুরিমাল, বা যাদের দেহ ছোট ছোট খন্ড খন্ড রিং এর মতো তৈরি। ঠিক আছে, আচ্ছা রেপ্টিলিয়া মানে সরীসৃপ, সরীসৃপ। ঠিক আছে, বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী কোনটা? তাহলে আমরা সবচেয়ে যদি বেশি সংখ্যক প্রাণী দেখি তাহলে আমরা দেখবো আর্থ্রোপোডাদের সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি রকমের পোকা পাওয়া যায় কিন্তু। ঠিক আছে, তাহলে কে? আর্থ্রোপোডা। আচ্ছা আমরা এখানে নাম্বার গুলো দিতে ভুলে গেছি একটু। 12, এটা ছিল 13, 13, এটা 14, 15, 16, 17, 18 নম্বর কোশ্চেন। বলছে মানব শরীরে ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশনের যদি বলি, এটা হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে নিষেক, নিষেক, নিষেক কোথায় হয় মানব শরীরে? ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয় বা নিষেক কোথায় সম্পন্ন হয় মানব শরীরে? তাহলে আমরা কোথায় দেখবো? ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ওভারি এবং ভ্যাজাইনা। তাহলে সবসময় মনে রাখবে যে মানব শরীরে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে যদি দেখো এরকম মেয়েদের দুটো, মেয়েদের শরীরে ফার্টিলাইজেশন হয়, মেয়েদের দুটো ডিম্বাশয় থাকে, আর ডিম্বাশয়ের মধ্যে এরকম ফ্যালোপিয়ান টিউব থাকে দু সাইডে দুটো। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ইউটেরাস, এখানে হচ্ছে জরায়ু। ঠিক আছে, আর এই নিচের পার্টটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে মনে রাখবে ফার্টিলাইজেশন কোন পয়েন্টে হয়? এই পয়েন্টে। তাহলে এটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফার্টিলাইজেশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউব। এইটার নাম হচ্ছে ওভারি, এইটার নাম হচ্ছে ইউটেরাস, ইউটেরাস। ঠিক আছে, আর এখানে হচ্ছে ভ্যাজাইনা, আর এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে কোথায় হচ্ছে ফার্টিলাইজেশন? তাহলে ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে। তারপরে কোশ্চেন 18, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে 1 গ্রাম কার্বোহাইড্রেটে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 9.3, 4.3, 8.2 এবং 4.2। তাহলে দেখো 9.3 যদি বলা হয় তাহলে এইটা কিন্তু ফ্যাটে পাওয়া যায়, ফ্যাটে পাওয়া যায়, ফ্যাটে পাওয়া যায়। তাহলে অপশন থাকলো 8.2, এটা তো কখনোই না, এটা মিশ্র খাবারে বলা হয় মোটামুটি ভাবে। 4.3 আর একটা হচ্ছে 4.2। দেখো এই দুটো কোনো কোনো বইয়ে এই দুটোই থাকে, কিন্তু ম্যাক্সিমাম উত্তর হয় 4.3। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 4.3। কিন্তু বললাম যে এই দুটোই থাকে, এই দুটোই থাকে, ঠিক আছে, এই দুটোই থাকে, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে 4.3 কিলো ক্যালোরি পাওয়া যায়। ক্লিয়ার?
তারপরে চলে আসি আমরা নেক্সট, কার শরীরের বদ্ধ ও মুক্ত উভয় প্রকার সংবহন দেখা যায়, মানে কার কোন প্রাণীর শরীরে মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন দুই প্রকারের দেখা যায়। মাছ, পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ। মাছ, পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার যদি দেখো, তাহলে মাছের শরীরে বদ্ধ এবং মুক্ত দুই প্রকার, কিন্তু বাদ বাকি এদের শরীরে, সবার শরীরে বদ্ধ সংবহন দেখা যায়। তার মানে এদের শরীরে শিরা এবং ধমনের মাধ্যমে কিন্তু রক্ত প্রবাহিত হয়। তারপরে কোশ্চেন চলে আসি আমরা, এটা গেল 20 নম্বর কোশ্চেন। তারপরে আমরা চলে আসি 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, ভিটামিনের রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম রেটিনল, ক্যালসিফেরল, থায়ামিন এবং টোকোফেরল। ঠিক আছে, রেটিনল কার রাসায়নিক নাম? ভিটামিন এ এর রাসায়নিক নাম। ঠিক আছে, ক্যালসিফেরল তাহলে কি হবে? ক্যালসিফেরল মানে ক্যালসিয়ামের সাথে রিলেটেড, তাহলে এটা কিন্তু আমাদের ভিটামিন ডি এর রাসায়নিক নাম। তাহলে ডি এর রাসায়নিক নাম কি? আমাদের ক্যালসিফেরল। তারপরে 22 নম্বর কোশ্চেন, কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা। কোনটা প্রোটোজোয়া নয়? তাহলে প্রোটোজোয়া নয়, দেখো এখানে যদি দেখি প্রোটোজোয়া নয়, তাহলে কিন্তু এখানে নোটিস করো প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা, ঠিক আছে, এবং হাইড্রা, এই চারটার মধ্যে প্যারামেসিয়াম, ইউগ্লিনা এবং অ্যামিবা ব্রোথ আর প্রোটোজোয়া। কিন্তু হাইড্রা যদি দেখি, ঠিক আছে, এটা হচ্ছে নিডারিয়া, নিডারিয়া গোত্রের মধ্যে পড়ছে। ঠিক আছে, নিডারিয়া ফাইলামের মধ্যে পড়ছে। তাহলে প্রোটোজোয়া কিন্তু আমাদের নয়কে, তাহলে হাইড্রা হবে প্রোটোজোয়া নয়। ঠিক আছে, তারপরে 23 নম্বর কোশ্চেন আমরা চলে আসি, বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে লেখা হয়? স্প্যানিশ, ইংলিশ, গ্রিক এবং ল্যাটিন। তাহলে বিজ্ঞানসম্মত ভাষা মানে বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে লেখা হয়? কুইকলি, তাহলে স্প্যানিশ নাকি ইংরেজি? দেখো এই দুটো তো হবে না, স্প্যানিশ ইংলিশ এই দুটো তো হবে না, তাহলে কি বাকি থাকছে? গ্রিক অ্যান্ড ল্যাটিন। কোন ভাষাতে বিজ্ঞানসম্মত নাম করা হয়? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ল্যাটিন ভাষাতে বিজ্ঞানসম্মত নাম কিন্তু লেখা হয়। আর যদি বলা হয় কোন হরফে, তাহলে ইটালিক হরফে লেখা হয়। ইটালিক হরফে লেখা হয়। ঠিক আছে, ইটালিক হরফে লেখা হয়। তবে মানুষের 6টি আঙ্গুল কিসের সাহায্যে? এটা 24 নম্বর কোশ্চেন। নেক্সট 25। আচ্ছা, 24 নম্বর কি বলছে? মানুষের 6টি আঙ্গুল কিসের উদাহরণ? মানুষের কোনো কোনো মানুষের দেহে যে 6টি আঙ্গুল দেখা যায়, এটা কিসের উদাহরণ? তাহলে এটা কি বিচ্ছিন্ন প্রকরণ, না প্রাকৃতিক নির্বাচন, অভিযোজন, না এক প্রকারের রোগ? এটা কি এক প্রকারের রোগ? দেখো প্রাকৃতিক নির্বাচন না, এটা প্রাকৃতিক নির্বাচন না, অভিযোজনও না, তাহলে তো সবার হতো। আর এক প্রকারের রোগ, এটা কি 6টা আঙ্গুল হয় এক প্রকারের রোগ, নাকি বিচ্ছিন্ন প্রকরণ? বিচ্ছিন্ন প্রকরণ। কোনটা হবে সঠিক উত্তর? তাহলে আমরা সঠিক উত্তর দেখে নিই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। ঠিক আছে, তারপরে 25 নম্বর কোশ্চেন, বায়োলজি শব্দটির প্রবর্তন কে করেন? বায়োলজি শব্দটির প্রবর্তন কে করেন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক এবং অ্যারিস্টটল। মেন্ডেল বংশগতির জনক বলা হয়, ফাদার অফ কি? জেনেটিক্স। ঠিক আছে, চার্লস ডারউইন কি হচ্ছে ন্যাচারাল সিলেকশন দিয়েছিলেন, ন্যাচারাল সিলেকশন। ল্যামার্ক কি করছিল? অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র দিয়েছিল। আর অ্যারিস্টটল বাকি আছে। তাহলে আমাদের সঠিক উত্তর তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যামার্ক। কারণ ল্যামার্ক কি প্রথম বায়োলজি, আর এই ল্যামার্ক কিন্তু আরেকটা দিয়েছিল অঙ্কের ব্যবহার অব্যবহার সূত্রটা, কিন্তু ল্যামার্কই দিয়েছিল। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেন, উভয়চরের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠযুক্ত? যে উভয়চর প্রাণীরা আছে তাদের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? একটি, দুটি, তিনটি, চারটি? তাহলে যদি উভয়চর দেখি, তাহলে প্রথমে এসেছিল কে? প্রথমে এসেছিল আমাদের জলজ প্রাণী মাছ। মাছের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? মাছের হৃৎপিণ্ডের দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়। মাছের পরে চলে আসলো কে? উভয়চর। মাছের পরে উভয়চর, অলিন্দ দুটো হয়ে গেল, নিলয় একটা হয়ে গেল। তাহলে কয়টা প্রকোষ্ঠ? তিনটা, দুটো। তারপরে তারপরে আসলো কি হচ্ছে? উভয়চর। এটা হচ্ছে উভয়চর, আর এটা হচ্ছে মাছ।
সরি। তারপর চলে আসি উভয়চরের পরে আমাদের কি আসলো, উভয়চরের পরে সরীসৃপ। সরীসৃপদেরও কিন্তু সেম তিনটা প্রকোষ্ঠ, দুটো অলিন্দ একটা নিলয়, কিন্তু নিলয়টা অর্ধ বিভক্ত, ঠিক আছে। এবং সরীসৃপের পরে যারা এসছে পক্ষী, মানুষ, এদের কিন্তু চারটা প্রকোষ্ঠ, ঠিক আছে। আর সরীসৃপদের মধ্যে কুমির, কুমিরের কিন্তু চারটা প্রকোষ্ঠ আবার, ঠিক আছে। তার উভয়চরদের তাহলে কয়টা প্রকোষ্ঠ, উভয়চরদের তিনটা প্রকোষ্ঠ। তাহলে উভয়চরদের কয়টা প্রকোষ্ঠ, তিনটা প্রকোষ্ঠ। তাহলে আমরা সঠিক উত্তর দেখে নিই, উভয়চরদের তিনটা প্রকোষ্ঠ। তারপরের কোশ্চেন চলে আসে আমরা 27 নম্বর কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 8ই অক্টোবর, 5ই জুন, 5ই জানুয়ারি এবং 15ই আগস্ট, এর মধ্যে কোনটাকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? তাহলে এটা কিন্তু তোমরা সিম্পলি জানো, 5ই জুনকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করি। তারপরের কোশ্চেন, মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায়? অপসিন, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, অপসিন না, এটা রোডোপসিন, আর এটা হচ্ছে আয়োডোপসিন, আয়োডোপসিন। তাহলে আর হচ্ছে ক্যারাটিন, মায়োসিন। তাহলে রেটিনাতে বলেছে, রেটিনাতে সবসময় মনে রাখবে রোডোপসিন পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কি হয়েছে? সঠিক উত্তর হয়েছে আমাদের এ। তারপর হচ্ছে ইওহিপ্পাস কার মতো দেখতে ছিল? ইওহিপ্পাস কার মতো? বিড়াল, কুকুর, শেয়াল, ঘোড়া। ইওহিপ্পাস কার মতো দেখতে ছিল? আচ্ছা 27, এটা হচ্ছে 28, 29। হচ্ছে ইওহিপ্পাস কার মতো দেখতে ছিল? ইওহিপ্পাস কার মতো দেখতে ছিল যদি দেখা যায়, বিড়াল, কুকুর, শিয়াল এবং ঘোড়া। তাহলে ইওহিপ্পাস কিন্তু আমরা সিম্পলি জানি কার মতো দেখতে ছিল, ইওহিপ্পাস শিয়ালের মতো দেখতে ছিল। ইওহিপ্পাস কার মতো দেখতে ছিল? শিয়ালের মতো দেখতে ছিল। তারপরে 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? দেন এখানে মাইকোরাইজা, লাইকেন, মিউকর এবং কোনটি নয়, এদের মধ্যে কোনটা অ্যালগি, অ্যালগি প্লাস ফানজাই নিয়ে তৈরি হচ্ছে, ফানজাই নিয়ে তৈরি হচ্ছে? তাহলে সিম্পলি জানো তোমরা কিন্তু এখানে লাইকেন, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক মিলে তৈরি হয়, ঠিক আছে। লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক মিলে তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এই অবধি ছিল আমাদের আজকের কোশ্চেন, তাই তো। টোটাল আমরা এখানে 30টা কোশ্চেন সলভ করলাম এবং পরের দিন আবার সেট নম্বর 2 নিয়ে আসবো, ঠিক আছে। সেখানেও আবার মোটামুটি 30 বা 25টা কোশ্চেন সলভ করব, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা কে কার কত হলো, 30-এর মধ্যে কে কতগুলো ঠিক করলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের প্র্যাকটিসটা কত অবধি হয়েছে, ঠিক আছে। আর আমরা কিন্তু প্রত্যেকদিন একটা করে সেট এইভাবে দিতে থাকবো, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই সাথে থেকো আর নিজেদের প্রিপারেশন খুব ভালো মতো নাও। চলো, আজকের মতো এখানেই কমপ্লিট। টাটা, বাই বাই।